রাতের অন্ধকারে হঠাৎ ঝড় উঠল বিএনপির ঘরে। দলের মনোনয়ন বঞ্চনায় ফেটে পড়া বিক্ষোভ আর সহিংসতার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের 4 নেতাকে রাতারাতি বহিষ্কার করে দেওয়া হলো। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রচুর উত্তর দেন না কেন? খালেদ আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান? হঠাৎ করে তারেক রহমান কেন আশঙ্কা করছেন যে সেনাপ্রধান ক্ষমতায় নিয়ে আরো একটি 1-11 ঘটাতে পারে বাংলাদেশে, আর সেই কারণে যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ থাকে, এমন বক্তব্যটি দিয়েছেন উনি গতকাল। সরকার নির্ধারিত এক সপ্তাহের রাজনীতিতে অলরেডি জামাত চমক। জামাত অলরেডি রেইসে অনেক দূরে এগিয়ে গেল। বিএনপি হতাশ এবং কিংকর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রিয় দর্শক, সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রচুর উত্তর দেন না কেন? খালেদ আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি একটু মানে একটু দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে রাস্তার মধ্যে মানে আমি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে যদি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে। আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এই জিনিস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুরু করি, আমরা যখন কোনো মিটিংয়ে বসে খালেদ, আপনি যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন, আপনি যখন মিটিংয়ে বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ভেলের মতামত হতো না? ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরেকজন দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমাদের 2-1 শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিংয়ে প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা কিন্তু ডিসিশন হতো না। কেউ কেউ বলতে থাক, এত করা হওয়ার কি দরকার, থাক আমাদের ডিপার্টমেন্টের বদনাম থাক, এত করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা দিয়ে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার ওই যে ক্লাস নিতে দোষারোপ আমার উপর আসবে, কারণ আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যদি বিশ্বাস করি এগুলো প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই। সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হলো? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়াভাবে এগুলি, আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলে কি আমাদের হাতে কিছু নাই? এখন ধরেন আমি আপনাকে বলি খালেদ, আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে টাইম দিবেন বলার, আপনি এটা কিভাবে সহ্য করেন আপনি কেন বলেন না? আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না? আমাদের তো প্রফেসর ইউনুস আছেন, প্রফেসর ইউনুস
প্রফেসর ইউনূস কেমন এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার ইউনূস সরকারের কি তফাৎ? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ হলদিন সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলে একটা জিনিস প্রচার হলো কেন, তখন আপনি যদি জিজ্ঞেস করতে আপনার কাছে মনে হতো ডয়েট সেভেলে দেওয়ার ব্যাপারে প্রচার হচ্ছে, আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা ওনাদের আরো অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন থেকে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারতীয় যদি কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতীয় ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি, আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান, এটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো ওইটাই গেঁথে আছে যে লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন থেকে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, যাকে বলেছি। আমার মনে হয় এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলেই হলো। আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি কেন, ফলে আপনি ডকুমেন্টে পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে, যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে। আপনি একটু বেরিয়ে পারার কাছে জানতে চাই, না এইটা মানে আপনার কাছে কি মনে হয়, মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুক করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই, ভারত এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না, ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বলেন। আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন, দুই কথা। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি, যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি, ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে
আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতের কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না। উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে আসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন প্রণয় বর্মাকে ডেকে আনা, তলব করা, সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো। কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা। সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্টার ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না। মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না। আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আমরা সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পারে গেছি। জি, সরকার নির্ধারিত এক সপ্তাহের রাজনীতিতে অলরেডি জামাত চমক। জামাত অলরেডি রেইসে অনেক দূরে এগিয়ে গেল। বিএনপি হতাশ এবং কিংকর্তব্য বিমূঢ়। দর্শক, আপনারা জানেন সরকার এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে, যত দ্রুত সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট, এইসব বিষয়ে যেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা সরকারকে দেয়, যে আলোকে সরকার সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম। এখন এই জায়গায় রাজনৈতিক দলগুলো কি করবে? বিএনপিতে এ বিষয়ে কোনো আলোচনাই নেই। বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করে 237 আসনে প্রার্থী ঘোষণা করে পড়েছে এক বিপদে। নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি, বহিষ্কার, কার কে আগুন জ্বালায়, কার ঘরে কে যায়, ঢুকতে দেয় না, মানে এগুলো নিয়ে বিএনপি, তারেক রহমান, এদের মাথা খারাপ, মানে এদের ঘুম নষ্ট, যে কোন প্রার্থীকে কাকে কোন সময় কে পিটায়, কার অনুসারীদের হাত পা ভেঙে দেয়, মাথা ফাটিয়ে দেয়, নয়নের অনুসারীদের মাথা ফেটে হসপিটালে, এখন কোন সময় উইকেটের পতন ঘটে, সবার চিন্তা এখন এইটা। তো সরকারের যে এক সপ্তাহের আলটিমেটাম, এগুলো নিয়ে ভাবনা চিন্তার সময় বিএনপি এখনো পায়নি। এখন আমি যেটা বলেছি আগেই, যে আসলে আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা সমাধান হবে এর ন্যূনতম সম্ভাবনা নেই। এর মানে ইউনুসকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু রাজনীতি হবে। জনগণ বিষয়টা কিভাবে দেখছে, জনগণের সামনে এই এক সপ্তাহের যে সময়সীমা, এতে কোন দল কে কতটুকু দাঁড়াতে পারছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই জায়গায় জামাত ইসলামী তো আগেই চমক দেখে, যেমন সরকার প্রস্তাব দিয়েছে যে আপনারা এক সপ্তাহের মধ্যে আলোচনা করেন। তো সরকারের প্রস্তাবের আগের দিন জামাত ইসলামী নায়েব আমির স্পষ্ট সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপিকে বলেছে আসুন আমরা আলোচনায় বসি। এবং আসিফ নজরুল সাহেব যখন এই আলটিমেটাম দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে, তখন তিনি জামাতের রেফারেন্স দিয়েছেন যে অলরেডি একটা দল আলোচনা প্রস্তাব দিয়েছে। তো জামাত তো এখানে এগিয়ে গেছে। এবং আমিরে জামাত দেশে এসেছেন, দেশে এসে তিনি বলছেন জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যা সমাধানের প্রত্যাশা, যে আসুন আমরা আলোচনায় বসে সমস্যা সমাধান করি। জামাত তো এখানে হিট এগিয়ে কি, যে আমরা তো সমস্যা সমাধান তো আমরা সরকারের আগেই দিয়েছি, আসুন আলোচনা করি। এবং সরকার বলার পরও আবার আমিরে জামাত এসে বললেন যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি, আসুন। তো জামাত তো আলোচনায় রাজি, জামাত তো গণতান্ত্রিক দল, পিসফুল রেজলিউশনে বিশ্বাস করে। তো জামাত তো এখানে এগিয়ে, সমস্যা সমাধান হোক বা না হোক। জামাত আলোচনায় সবার আগে বলেছে, সরকারের আগে প্রস্তাব দিয়েছে, এবং সরকারের প্রস্তাবের পরও প্রস্তাব দিয়েছে। এমনকি হতে পারে জামাত নিজেরাই একটা আলোচনার আহ্বান জানালো, যা আসুন আমরা সবাই বসি। জামাত আগবাড়ি এটা করলে খারাপ হবে না। আবার অন্যদিকে রাজপথে জামাতের কর্মসূচি আসে, 8 দলের কর্মসূচি কিন্তু চলমান। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি, সমাবেশ, এগুলো অলরেডি ঘোষণা করেছে। এটা কি বলে রাজনীতিতে চমক? সব দিক থেকে জামাত যথেষ্ট এগিয়ে আছে। আর বিএনপি দেখেন, এখন পর্যন্ত বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখেছেন? আমি যখন পর্যন্ত রেকর্ড করছি তখন পর্যন্ত আসিফ নজরুল যে, অথবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফরমাল স্টেটমেন্টেও যে ঘোষণা দেওয়া হয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা ঐক্যমত হন বা আপনারা আমাদেরকে একটা নির্দেশনা দেন, এই বিষয়ে বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পায়নি। কারণ কি, আসিফ নজরুল এই ঘোষণার কিছুক্ষণ পরেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে, এবং সেখানে ওই নমিনেশন নিয়ে এদের কামড়াকামড়ি, মারামারি, মাথা ফাটাই, এগুলো বিভিন্ন গডফাদার নমিনেশন পেয়েছে, এটা নিয়ে অনেকের আপত্তি। চান্দাবাজ নমিনেশন পেয়েছে, 15 বছরে গর্তের মধ্যে ছিল এরকম লোক নমিনেশন পেয়েছে। মানে বিএনপির মধ্যে একটা হতাশা, সবকিছু এলোমেলো। আমিরে জামাত এয়ারপোর্টে ঢাকা প্রত্যাবর্তনে চমৎকার বক্তব্য দিয়েছেন।
এটা জামাতকে আরও এগিয়ে নিয়ে গেছে। এমনিতেই আমিরে জামাত সৌদি আরব, যুক্তরাজ্য, তুরস্ক থেকে এক প্রকার বিশ্বজয় করে এসেছেন। কারণ জামাত ক্ষমতায় আসলে কারো কোনো আপত্তি নাই, সবাই জামাতের সাথে কোঅপারেট করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে তিনি এসেছেন। সংস্কার নিয়ে মতানৈক্য বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বসে এক সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে জাতির স্বার্থে সরকারের অনুরোধে সবাই সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর মানে জামাত ইজ সিনসিয়ার, জামাত জাতির সাথে আলোচনায় বসতে চায় এবং আগেও প্রস্তাব দিয়েছে, এখন আবার এই প্রত্যাশা ব্যক্ত করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সব দিক থেকে গিয়ে তো জনগণের কাছে জামাত কিভাবে প্রেজেন্টেড হলো, জনগণ দেখছে জামাত হচ্ছে এমনিতেই সংস্কারপন্থী দল, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, জুলাই বিপ্লবকে ধারণ করে। জামাত ইসলামী জুলাই ভিত্তিক প্রকৃতি দল জামাত। ছাত্র জনতা ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে শিবিরের পক্ষে রায় দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। এবং শহীদ পরিবারের কাছে যদি জিজ্ঞেস করেন যে কারা ভালো দল, জুলাই বিপ্লবের শহীদ প্রত্যেক পরিবারের কাছে জিজ্ঞেস করেন কারা ভালো দল, চোখ বুঝে সবাই বলবে সবাই জামাত। কারণ সব দল তাদের কাছে এসেছে, ফুটেজবাজি করেছে, ছবি টবি তুলে গিয়েছে, অল্প কিছু টাকা পয়সা দিয়েছে, দেওয়ার কথা বলে দেয় নাই। আর জামাত কন্টিনিউসলি তাদের খোঁজখবর নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে। এখন শহীদ পরিবারের কাছে দুনিয়াবি চাওয়া পাওয়া এগুলো ঠুনকো হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া, পরকালীন মুক্তি, এই বিষয়টা তাদের কাছে অনেক। এটা অন্য কেউ করতে পারছে না, এটা জামাত ইসলামী করছে। হঠাৎ করে তারেক রহমান কেন আশঙ্কা করছেন যে সেনাপ্রধান ক্ষমতায় নিয়ে আরো একটি 1-11 ঘটাতে পারে বাংলাদেশে, আর সেই কারণে যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ থাকে, এমন বক্তব্যটি দিয়েছেন উনি গতকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ক্যান্টনমেন্টে জায়গা হয়েছে এত আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, মন্ত্রী, এমপিদের, কিন্তু সেই ক্যান্টনমেন্টে কেন জায়গা হচ্ছে না তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার? যেই আশঙ্কা থেকে, যেই ভয় ভীতি থেকে তারেক রহমান গত 15 মাস বাংলাদেশে আসছেন না, সেটা হলো উত্তরপাড়া বা ক্যান্টনমেন্ট। সেনাপ্রধান বা সেনাবাহিনীর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাননি বলে তিনি এখনো লন্ডনে অবস্থান করছেন বলে বেশ কিছু তথ্য থেকে তথ্য পেলাম। কিন্তু সেখানে আমরা দেখলাম যে ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসার আগ মুহূর্তে তার পরিবার নিয়ে গিয়ে দেখা করেছিলেন বেগম খালেদা জিয়ার সাথে। সেখানে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা আমরা না জানলেও আমরা হয়তো ভেবেছিলাম যে ওয়াকারুজ্জামান তো সব হারিয়েছে, একুল হারিয়েছে, উকুল হারিয়েছে, দুকুল হারিয়ে হয়তোবা উনি বেগম খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন বা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বলেছেন এবং তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে ওয়েলকাম জানানোর জন্য ওয়াকারুজ্জামান সেদিন তার ওয়াইফকে নিয়ে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছেন। গত দুদিন আগে 3 বাহিনীর প্রধান একসাথে হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যাকে বলা হয় আমেরিকার পাঠানো একজন প্রতিনিধি বাংলাদেশে। সেই খলিলুর রহমানের সাথে 3 বাহিনীর প্রধান এবং ডক্টর ইউনূস কি আলোচনা করলেন এই 5 জন মিলে? এরপরে কেন তারেক রহমান রাজনীতিবিদদেরকে হুঁশিয়ারি দিলেন যে যদি আমরা ছোটখাটো পলিসিকে নিয়ে বড় আকারে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু অন্য কোনো তৃতীয় শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার সুযোগ পাবে। এই জায়গা থেকে যেন মেধার সাথে, বুদ্ধিমত্তার সাথে সকল রাজনৈতিক দল একে অপরের পাশে দাঁড়া, সেই আহ্বান জানিয়েছে উদারতভাবে তারেক রহমান। তারেক রহমান যে আহ্বানটি জানিয়েছে, কিন্তু তার দলের এর পরের লেভেলে যারা আছে তাদের কাছ থেকে আমরা তিক্ততা, গালিগালাজ এবং দূরত্ব বজায় রাখার মতনই বক্তব্য পাই। তো তারেক রহমানের এই বিচক্ষণ বক্তব্যকে আমি সাধুবাদ জানাই। এই যে তারেক রহমান সাহেব বক্তব্যটি দিলেন, সকল রাজনৈতিক দলকে চোখ কান খোলা রেখে রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কারো সাথে কেউ যেন গায়েল করে গণতন্ত্র নষ্ট হয়ে যা অন্য কোনো তৃতীয় পক্ষ সুযোগ পা রাষ্ট্রের ক্ষমতা আসতে, সেই সুযোগ যেন উনি কেউ না দেন, সেই আহ্বানটাই তারেক রহমান জানিয়েছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কি সর্বশেষ সেনা শাসন? সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে আর মঈনুদ্দিনের জায়গায় কি ওয়াকারুজ্জামান স্থান নিয়ে রাষ্ট্রকে নতুনভাবে রিফর্ম করে বা নতুন একটা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র আরো দীর্ঘকালের জন্য সেনা ছায়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র চালাবেন? এটাই সত্য, নাকি এইটাকে হুমকি ভাবছেন তারেক রহমান? এদিকে শোনা যাচ্ছে যে বিএনপি জামাত বাহিরে যতটাই আমরা সংঘাতময় দেখছি, আভ্যন্তরীণভাবে বিএনপি জামাতের শীর্ষ পর্যায়ে একে অপরের সাথে আলোচনা চলছে এবং সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
রাতের অন্ধকারে হঠাৎ ঝড় উঠল বিএনপির ঘরে। দলের মনোনয়ন বঞ্চনায় ফেটে পড়া বিক্ষোভ আর সহিংসতার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের 4 নেতাকে রাতারাতি বহিষ্কার করে দেয়া হলো। স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুর বিরুদ্ধে অভিযোগ দলীয় মনোনয়ন নিয়ে রাস্তায় নেমে সহিংসতা চালানো, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নেতারা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলকে লজ্জায় ফেলে দিয়েছেন। তাদের অপরাধ স্রেফ দলের নীতিমালা ভঙ্গ নয়, বরং সাধারণ মানুষের শান্তি নষ্ট করা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএ। সীতাকুণ্ডের মহাসড়ক থেকে রেল লাইনে আগুন, সড়ক অবরোধ, চিৎকার ও হানাহানির মধ্য দিয়ে যেন দাউ দাউ আগুন জ্বলে উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেও দলীয় কর্তৃপক্ষের রোষানলে পড়লেন 4 নেতা। এবার পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসছেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ। তবে প্রশ্ন উঠছে, শান্তি বজায় রাখার এই খেলায় কতদিন টিকবে দল? ডেস্ক রিপোর্ট, জয় দিন। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।